সম্মানিত সভাপতি এবং প্রিয় ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই অর্থে আমি কোনো রাজনৈতিক নেতা নই। ওই সংকীর্ণ দলাদলি এবং মারামারিটা আমার কাছে একদম পছন্দও না। সো এই সংকীর্ণ দলাদলির যে ভিত্তি, আর আমরা যেমন সবকিছুতেই শুধু দল খুঁজি, সবকিছুতেই শুধু রাজনীতি খুঁজি, আমি জীবনটাকে এইভাবে দেখে প্রস্তুত নই, অভ্যস্তও নই। আমার কাছে মনে হয় এই রাজনৈতিক বিভাজনের বাইরেও মানুষের মূল ব্যাপার হওয়া উচিত যে কে কার চাইতে বেশি ভালো কাজ করতে পারে, এই প্রতিযোগিতা হওয়া উচিত। আইন পেশা আমার কাজ, আইন পেশাকেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আইন পেশার প্রতি আমার গভীর মমত্ব বোধ আছে। আমি যে শুধুমাত্র আমার ক্লায়েন্টদেরকে সার্ভিস দেওয়ার জন্য আইন পেশা করি, ব্যাপারটা তা নয়। আই লাভ ইট, আই লাভ মাই প্রফেশন ফ্রম দ্য ডিপেস্ট কোর অফ মাই হার্ট। প্রতিটা কেসকেই, প্রতিটা মামলাকেই আমার কাছে মনে হয় নতুন একটা স্টোরি, মানুষের জীবনের নতুন এক গল্প, কাহিনী, যা আমি সাংঘাতিকভাবে এনজয় করি। যে ধরনের রাজনীতি আমাদের দেশে চালু আছে, একটা কথা বলতে আমার কোনো দ্বিধা নাই যে রাজনৈতিক নেতা নেত্রী পরিচয় দিলে আমাদের দেশে কেউ ভালো চোখে নেয় না। সকলেই মনে করে রাজনৈতিক পরিচয় দিচ্ছে মানে আরেকটা টাকা ইনকাম করার রাস্তা ওপেন করতেছে। It's my feelings whenever I go to the people, to the public in general, পলিটিক্যাল কোনো কথা নিয়ে তাদের কাছে যাওয়া হয়েছে, এটা শুনলে নাক সিটকায়। এবং নতুন প্রজন্মের লোকেরা কথাই শুনতে চায় না, বলে যে পুরান পাগলের ভাত নাই আর নতুন পাগলের আমদানি। This is how new generation behave, because in the course of time we misused the political identity, we misused the political chair, we misused power, we tortured people, we created such a bad situation. In the mind of the people, politics has become a negative picture. যখন বলা হয় অমুক রাজনৈতিক দলের নেতা, তাহলে বলে নিশ্চয়ই কোন একটা মতলব আছে। এই কথা শুনে আমি ব্যক্তিগতভাবে সাংঘাতিকভাবে লজ্জাবোধ হয় আমার। আই ফিল শেম। এই কথা যখন চোখের সামনে বলে কিংবা আড়ালে বলে, এসে যাওয়ার পরে পরস্পর গল্প করে, এটা আরেকজনের কাছ থেকে ফিডব্যাক পাওয়া যায় যে অমুক আসছিল এই কথা বলার জন্য, পরে এই কাজ করছে, উনিও আসছে এই কথা বলার জন্য, পরে না জানি কি করে। So it has become such a bad idea in the society. Political নেতৃবৃন্দের তো সম্মান থাকার কথা ছিল, ইজ্জত থাকার কথা ছিল, রেসপেক্ট পাওয়ার কথা ছিল, অনেক বেশি রেসপেক্টফুল হওয়ার কথা ছিল পিপল তাদের প্রতি। কিন্তু ইন দ্য মিন টাইম রাজনৈতিক কর্মকাণ্ডকে আমরা এত বাজেভাবে ব্যবহার করেছি, রাজনীতির কথা শুনলে আমাদের গ্রামের মানুষ পর্যন্ত নাক সিটকায় আর নেগেটিভ দৃষ্টিকোণ থেকে থাকে। এটা আমাকে সাংঘাতিক পেইন দেয়, সাংঘাতিক সাফারিংস দেয়। সারাদিন কষ্ট করে, সারা সপ্তাহ ওকালতি করে, বৃহস্পতিবার রাতে বাড়িতে গিয়ে, দিরাইতে গিয়ে, কুলুঞ্জি গিয়ে, হাতিয়ায় গিয়ে, তারপরে ওইদিকে জগদলে গিয়ে, করিমপুরে গিয়ে, রাজানগরে গিয়ে গ্রামের মানুষের সঙ্গে মিশে যদি এই ধরনের কথা শুনতে হয়, তাহলে নিশ্চয়ই কোনো ভদ্রলোকের কাছে ভালো মনে হওয়ার কথা নয়। Serious allegation against the political parties people. এবং সেই দৃষ্টিভঙ্গি কবে কাটবে, কবে রাজনৈতিক কথা বলতে গেলে মানুষ সুন্দরভাবে নিবে, কোন দিন সেই কালচার পরিবর্তন হবে, কোন দিন আমরা ভদ্রলোক হতে শিখব, কোন দিন আমরা একে অন্যকে সম্মানের দৃষ্টিকোণ থেকে হতে শিখব, আমার কাছে আপাতত সুনির্দিষ্ট কোনো দিন তারিখ মনে হয় না। কারণ রাজনৈতিক পজিশন নিয়ে আমরা টাকা মেরে খেয়েছি, রাজনৈতিক পজিশন নিয়ে সরকারি টাকা ভাগাভাগি করেছি, আমরা রাজনৈতিক পজিশনের পরিচয় দিয়ে সরকারের প্রজেক্টকে 2 ভাগে 3 ভাগে ভাগ করে উধাও করে দিয়েছি। এটা যখন একজন গ্রামের মানুষ এটা জানে, এখন এক সময় ছিল জানতো না, কেউ কথা বলতো না, কেউ মনে মনে ঘৃণা করতো কিন্তু মুখ ফুটিয়ে বলতো না, কিন্তু এখন বলে, একজন আরেকজনকে বলে। মানুষ আগের চাইতে বেশি তথ্য পায়, ইনফরমেশন পায়, কোনো কিছু লুকিয়ে রাখা যায় না।
টিওনো সাহেবের সঙ্গে বসে, ওসি সাহেবের সঙ্গে বসে কাকে শায়েস্তা করার জন্য কি পরিকল্পনা করেছে কেউ না কেউ এটা ফেসবুকে বলে দেয়। তখন ইট বিকামস এ শেম। It is shameful for me, it's shameful for us that we people are treated such a negatively. এটা আমাকে সাংঘাতিকভাবে আহত করে। গতকালকেও বলেছি আমি এক জায়গায়, তখন আমি মাঝে মাঝে সন্দিহান হই যে আসলে এই পথে আমার যাওয়া উচিত কিনা, এই পথটা আমার পথ কিনা। আমি কি পারবো সরকারের টাকার ভাগাভাগির এক অংশ কাউকে দিতে আর এক অংশ নিজের পকেটে ঢোকাইতে? এটা তো পারবো না। তাহলে কারে খুশি করব? কাকে দিয়ে বলবো যে সরকারের এই টাকার এক অংশ আপনি নিয়ে যান, আরেক অংশ অফিসারকে দিয়ে দেন, আর 4 ভাগের 1 ভাগ আমাকে দিয়ে দেন? এটা তো বলতে পারছি না আমি। হাউ পিপল উইল বি হ্যাপি উইদাউট হ্যাভিং ফান ইন দেয়ার পকেট? পাবলিক ফান, ইন্টারেস্টিংলি পাবলিক ফান যে যত বেশি ইফিশিয়েন্টলি ডিফালকেট করতে পারে তিনি তত বেশি গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতায় পরিণত হন। ফলে দিস ইজ এ শেম ফর দ্য নেশন, not only for the nation, this is a shame as a whole for the political leaders. আমাদের দেশে এইটাই এখন কমন চিত্র। এই কমন চিত্র থেকে আমার পেশাগত জীবনকে কম্প্রোমাইজ করে এই রাস্তায়, গ্রামে গঞ্জে, বন্দরে, হাটে, বাজারে মানুষ, ধনী গরিব, শিশু, দুঃখী দরিদ্র, ধনী মানুষ, শিক্ষিত অশিক্ষিত, উজান ভাটি, এ সকল মানুষের কাছে গিয়ে একটা নতুন জাগরণ যদি তৈরি করা না যায় তাহলে আমার এই পেশাগত জীবনের এত বড় স্যাক্রিফাইস করার কোনো অর্থ থাকে না। I have to sacrifice something. If I go back to the people, I have to sacrifice my professional life. The professional life I attained for last couple of years, at least for 2 decades, it is somehow a sophisticated professional environment that I am enjoying. So if I want to change my attitude and sacrifice my professional life for the welfare and the benefit of the people, I have to cut my professional life এর যে বেনিফিটটুকু আমি পাই, যে সময়টুকু আমি দেই, যে স্পেন্ট আমাকে করতে হয়, এখানে একটা বড় অংশ আমাকে কাট করে পাবলিকের কাছে যেতে হবে, জনগণের কাছে যেতে হবে। বিকজ এট দ্য সেম টাইম দুইটাকে তো আমি একইভাবে গুরুত্ব দিয়ে চালাইতে পারবো না, বিকজ সামটাইম ইজ কন্ট্রাডিক্টস। দেখুন, আমি গতকালকেও বলেছি, এক সময় যখন কোর্ট বন্ধ হতো তখন মাথায় প্রথম কাজ করতো যে নিজের পরিবারকে নিয়ে বিদেশে যেতে হবে। কোর্ট বন্ধ হয়ে যাচ্ছে, 1 মাসের জন্য কোর্ট বন্ধ, 2 সপ্তাহের জন্য কোর্ট বন্ধ, তাড়াতাড়ি চলো আমেরিকায় যাই, তাড়াতাড়ি চলো সুইডেনে যাই, স্কটল্যান্ডে যাই, ফিনল্যান্ডে যাই, নরওয়েতে যাই, সুইজারল্যান্ডে যাই, ভ্যাকেশন কাটাই আবার বাংলাদেশে যাই। কিন্তু এখন এটাকে আর প্রায়োরিটি মনে হয় না। এখন মনে হয় কোর্ট বন্ধ হয়েছে, তাড়াতাড়ি চলো দিরাই যাই আর সাল্লাই যাই। তার মানে কি, মাই টার্গেট ইজ বিং চেঞ্জড। আমার অ্যাটিটিউড তো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি নিজে মাঝে যে অবাক হই, আমার পরিবারের লোকেরা মাঝে মাঝে টিজ করে আমাকে নিয়ে, কই এখন তার বিদেশে যাওয়ার জন্য টিকিটের কথাও বলো না, ভিসার কথাও বলো না। বিকজ মাই টিকিট এন্ড মাই ভিসা হ্যাজ বিন ডাইভার্টেড টু শাল্লা এন্ড দিরাই। সো হোয়াট শুড উই ডু নাও? এটা কেন যায় জানেন? কোথায় গেলে পরে আর দুঃখ থাকে না। সকালবেলা কোন একদিন বাড়িতে গেলে, আমি এটা কয়দিন ধরেই বলতেছি কারণ এগুলো আমাকে মুভ করে সিরিয়াসলি। এখানে এসেও অনেক ইনসিডেন্ট আমাকে মুভ করেছে সাংঘাতিক ভাবে, যাদেরকে দেখি নাই, যাদের সম্পর্কে জীবনে কোনো ধারণা নাই, যাদের সম্পর্কে জীবনে কোনো গ্রামবাসী কার বাড়ি কই তাও আমি জানি না, আমার বাড়ি কই তাও হয়তো অনেকে জানে না, কিন্তু এখানে এসে এমন ওয়ার্ম অভিবাদন, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা এখান থেকে আমি পেয়েছি যা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। It comes from heart within. এরকম ওয়ার্ম লাভ যেখানে থাকে সেখানে ওই অট্টালিকা, সুইডেন, ফিনল্যান্ড, স্কটল্যান্ড, সুইজারল্যান্ডের সুন্দর ভ্যাকেশন পরিত্যাগ করতেও কোনো বাধা থাকার কথা নয়। কিন্তু এই কথাটা বলেই আমি আর অগ্রসর হব না বেশি দূর। শুক্রবারে কোথায় গেলে এই প্রফেশনাল লাইফের কথা মনে থাকে না, কোথায় গেলে পরে আর উন্নত জীবনের কথা বেশি মাথায় কাজ করে না। শুক্রবারে সকালবেলা বাড়িতে ঘুম থেকে উঠে দেখি যে অনেক মানুষ আসছে,
কেউ আসছে, তার পা ভেঙে গেছে, স্যার পা ভেঙে গেছে, তখন আমার কাছে মনে হয় আমি উকিল না হয়ে ডাক্তার হইলে ভালো ছিল। কেউ এসে বলে স্যার আমার ঘর ভেঙে পড়ে গেছে, তা আমি কি করে ঘর ঠিক করে দিব। কেউ এসে বলে স্যার আমার বাড়ির পাশে দিয়ে 1 হাত জায়গা আর একজন ঘর বাইন্ধে ফেলতেছে, তাড়াতাড়ি ফিরান, তা আমি কি করে ঘর বাড়ি ফিরাবো। কেউ এসে বলে আমাকে বাড়ি থেকে বাইর করে দিছে, হাজবেন্ডে বাইর করে দিছে, আপনি বললে ওসি সাহেব বলে দিলে তাড়াতাড়ি আবার সংসার জোড়া লেগে যাবে। দেখেন মানুষের অভিযোগের ধরনটা কি, বাইর করে দিছে, এখন ওসি বলবে এটা আমাকে এসে ফোন করে বলে। আমি বললাম একটা কার্ড দিয়ে যে আপনি যান গিয়ে আমার কথা বলেন, ওসি সাহেব সহযোগিতা করবে। বলছে না আপনি একটা ফোন করেন। একটা ফোন করে দিলাম, বাড়িতে গেল, হাজবেন্ড আসলো, মহিলাকে বিদায় করে দিছিল, তাকে আবার নিয়ে গেল, ছোট্ট একটা বাচ্চা আছে, দে বিকাম ভেরি হ্যাপি। এইগুলো দেখলে মনের ভিতরে সাংঘাতিক প্রশান্তি জাগে, যে তাহলে জীবন মনে হয় আসলেই খুব বিউটিফুল। এই যে সংসার জোড়া লেগে যায় এক কথায়, এটা তো আর সুইজারল্যান্ডে গেলে পাওয়া যাবে না। এই যে আরেকজন মানুষের পা ভাঙ্গা মানুষ আপনার আমার কাছে আসছে, তার একটু ট্রিটমেন্ট দরকার, তাকে সিলেটে পাঠাইলে ট্রিটমেন্ট পেয়ে এক সময় তার পাটা জোড়া লেগে যায়, এটা তো আর ইংল্যান্ডের টাওয়ার হ্যামলেটে বসবাস করলে তো আর এই প্রশান্তি পাওয়া যাবে না। কিংবা আমি যদি সুইজারল্যান্ডে গিয়ে ভালো লাইফ লিড করি, এই প্রশান্তিটুকু পাওয়া যাবে না। আরো আশ্চর্যের বিষয়, কালকেও বলেছি, ডিম নিয়ে আসে, মুরগির ডিম নিয়ে আসে, বলে স্যার আমার মুরগি এই প্রথম ডিম পারছে, এই ডিমটা আপনি খাইলে আমার মুরগি আরো বেশি বেশি ডিম পারছে। ইউ সি দ্য লেভেল অফ অ্যাফেকশন। তখন আমি মনে মনে হাসি, হাউ সিম্পল দ্য পিপল আর। কত সহজ সরল মানুষ হলে এরকম মনোবাসনা পূর্ণ করে যে ডিম আমি খাইলে পরে তার মুরগি নাকি বেশি ডিম পাবে। সো দিস ইজ হাউ আওয়ার পিপল। এদেরকে সহযোগিতা করতে পারার যে গভীর আকাঙ্ক্ষা, ভালোবাসা, এই গভীর আকাঙ্ক্ষা ভালোবাসা আমাকে সাংঘাতিকভাবে বিমুগ্ধ করে। এই জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, এখনো আমি সিদ্ধান্তে অটল আছি, অনেকেই বলছেন আছি কিনা, যে এই উন্নত জীবনের হাতছানির বাইরেও মনের সন্তুষ্টির জন্যই আবার সেই দিরাইশাল্লার গ্রামে ফিরে যাওয়া দরকার। এটা এই স্যাটিসফ্যাকশন টাকা দিয়ে পাওয়া যাবে না, এই স্যাটিসফ্যাকশন অট্টালিকায় বসবাস করে হবে না, এই স্যাটিসফ্যাকশন ভালো গাড়ি আর প্রাডো গাড়ি আর ল্যান্ড ক্রুজার গাড়িতে চললে, রেঞ্জ রোভার গাড়িতে চললে পাওয়া যাবে না। এই স্যাটিসফ্যাকশন বড় বড় অট্টালিকায় বসবাস করে এসি লাইফ লিড করলে পাওয়া যাবে না, কিন্তু এই স্যাটিসফ্যাকশন পাওয়া যায় ওই ডিমে, ওই স্যাটিসফ্যাকশন পাওয়া যায় ওই দুধের মধ্যে, ওই স্যাটিসফ্যাকশন পাওয়া যায় ওই পেঁপের মধ্যে। এই কথা বলে আমি আমার মূল কথা যেটা বলার, আমি মনে করি যে এই দিরাইশাল্লার সবচেয়ে বড় প্রবলেম হলো শিক্ষা। এখনো 9টা গ্রাম আছে যেখানে কোনো প্রাইমারি শিক্ষা নাই, স্কুল নাই। আমাদের ছেলেরা মেয়েরা স্কুলে যায় না, সকালবেলা উঠে স্কুলে যাওয়ার কোনো স্কোপ নাই, কারণ there is no school. They cannot go to school. In the 21st century, our babies and kids cannot go to school. Unthinkable. এটা চিন্তারও বাইরে। আমরা দেশের বাইরে থাকছি, কিন্তু স্কুলিং সিস্টেম আমাদের দেশে এরকম বিল করে নাই। এই স্কুলের সঙ্গে বেকার সমস্যা মারাত্মক। আমি প্রায়ই বলেছি যে 45,000 আমি জরিপ করে দেখেছি, 45,000 বেকার যুবক আছে যাদের কোনো কাজ নাই। বিশেষ করে বর্ষার সিজনে they have no work in their hand. They only play ludus. This is their task, to play with ludus. কারণ no work. বৈশাখ মাসে ধান উঠে গেছে, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, no work. অথচ দেখলে মনে হয় তার ফিটনেস, ফিজিক্যাল ফিটনেস এত সুন্দর, দেখলে আপনি মনে করবেন এই ছেলেটা মনে হয় একটা মিলিটারি অফিসার হওয়ার মতো উপযুক্ত, কিন্তু he has no work, but physically he is very fit for. যদি এরকম হতো, আমরা এই ছেলেদেরকে প্রশিক্ষণ দিতে পারতাম, ড্রাইভিং শিখাইতে পারতাম, ইলেকট্রিসিটি শিখাইতে পারতাম, আরো ইলেকট্রিক কাজকর্ম শিখাইতে পারতাম, মিডল ইস্টে যদি পাঠাইতে পারতাম, এই ছেলেরা প্রতিজনে 70-80 হাজার টাকা পর্যন্ত মান্থলি ইনকাম করতে পারত। বড় একটা অংশ, আমার কাছে 200-এর অধিক কেস আছে যারা এসে বলে স্যার আমাকে বিদেশ নিবে বলছিল, দেখেন বিদেশ নিচে নিয়ে মরুভূমিতে ছেড়ে দিচ্ছে। একটা বড় অংশ এসে বলে স্যার মালয়েশিয়া নিবে, দেখেন টাকা দিচ্ছি 6 লাখ, মালয়েশিয়া নিয়ে গেছে, নিয়ে জঙ্গলে কাজ দিয়ে দিচ্ছে। আমি জানি না, আপনারা অনেকেই তার ভুক্তভোগী হতেও পারেন। আইসে বলে দালালকে টাকা দিছিল, 20 লক্ষ পর্যন্ত টাকা দিছে, কিভাবে বিভিন্ন দেশ ঘুরে আপনাদের দেশে আসবে। টাকাও গেছে, পাসপোর্টও গেছে, এই দেশেও আর আসতে পারে নাই।
হিউজ প্রতারিত আমাদের যুবকরা। অথচ তাদেরকে চাইলে আমরা ট্রেনিং দিয়ে, প্রশিক্ষণ দিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় অ্যাকোমোডেট করতে পারি। এই প্রবলেমের আমি ইতিমধ্যে কাজ শুরু করেছি। আমি জাপানিদেরকে খবর দিয়েছি, কোরিয়ানদেরকে খবর দিয়েছি। কোরিয়ান লোকেরা যাচ্ছে দিরাইয়ে, সামারচরে, সাল্লায়। তারা আমাদের যুবকদেরকে কোরিয়ান ভাষা শিখে কি করে কোরিয়ায় যাওয়া যায় অল্প মূল্যে সরকারি ভাবে, তার ব্যবস্থা তারা করবে আস্তে আস্তে। দেখেন, আপনারা এখানে থাকেন, আমরা এখানে থাকি, ইউ আর গেটিং দ্য হাইয়েস্ট লেভেল অফ ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস ইন দিস কান্ট্রি। আমাদের দেশে কিন্তু প্রাইমারি হেলথ কেয়ার নাই। দিরাই এবং সাল্লায় দুইটা হাসপাতাল আছে, এটাকে বাদ দেন। এবার বাদ দিয়ে দেখেন, দিরাইয়ের পূব সাইডে যান, একেবারে হুসেনপুর থেকে শুরু করে, গোয়ালিয়া বাজার থেকে শুরু করে, পিছন দিকে রফিনগর, একেবারে লাস্ট মাথায় যান, আর এদিকে আটগাঁও, নিজগাঁও, বরগাঁও, এরাবাজ বাজার খান দিয়ে, আর ওইদিকে শ্রীহাইল। এর মাধ্যমে কোন প্রাইমারি ট্রিটমেন্ট সেন্টার, অ্যাক্টিভ কোন প্রাইমারি ট্রিটমেন্ট সেন্টার খুঁজে পাবেন না। একটা গর্ভবতী নারী অসুস্থ হলে কই যায়? কার কাছে যাবে? একটা মানুষের হার্ট অ্যাটাক হলে, 70 বছর বয়সের বৃদ্ধ মানুষ হার্ট অ্যাটাক হচ্ছে, যাবে কার কাছে? নো ডক্টর, নো প্রাইমারি ফেসিলিটিস, নাথিং। তারপরে একটা শিশু, গর্ভবতী নারী শিশু প্রসব করবে কোথায়? সিজারিয়ান বলতে কিছু নাই। সিস্টেম ভেঙে পড়েছে সাংঘাতিক। অথচ দিরাই সাল্লা মিলিয়ে আমার বিবেচনায় 11টা বড় বড় বাজার আছে। 11টা বড় বড় বাজারে যদি প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেম গড়ে তোলা যেত, তাহলে আমাদের দেশের, আমার আপনার ভাই বন্ধুরা প্রাথমিক মেডিকেল কেয়ার পেতে পারত। এটার জন্য আমি কিছু কাজ করছি। এখানেও কিছু গুরুত্বপূর্ণ লোক আছেন, তারা ইন্টারেস্ট শো করেছেন, তাদের সঙ্গে এক ধরনের কোঅপারেশন হচ্ছে। আশা করা যায় একটা ডেভেলপমেন্ট হবে ইনশাআল্লাহ। আমাদের ধান খুব গুরুত্বপূর্ণ। 13 লক্ষ মেট্রিক টন ধান হয়। 13 লক্ষ মেট্রিক টন ধান। 13 লক্ষ মেট্রিক টন ধানের উপযুক্ত মূল্য কৃষকরা পায় না। তারা 700, 750, 800, 820 টাকা মূল্যে বৈশাখ মাসে ধান বিক্রি করে। এই ধান সরকারি হলো, এই ধানের মূল্য 1436 টাকা এক মণ ধানের দাম। কিন্তু যেহেতু ইনস্ট্যান্টলি বিক্রি করে দিতে হয়, তারা এখান থেকে ভালো কিছু পেতে পারে না, তাড়াহুড়া করে ধানটা বিক্রি করে দিচ্ছে। কিন্তু কোনো প্রসেসিং সেন্টার নাই, কোনো ম্যানেজমেন্ট সেন্টার নাই, কোনো ইন্ডাস্ট্রি নাই। ধানকে কেন্দ্র করে, চালকে কেন্দ্র করে কিন্তু কোনো ইন্ডাস্ট্রি নাই। এই হাওরের মধ্যে এটা পসিবল করে তোলা সবচাইতে বড় কষ্টের বিষয় হবে। সকলেই আমরা সাফারার হব। সেটা হলো দিরাই এবং সাল্লার ভাটি অঞ্চলের বড় একটা অংশের, সুনামগঞ্জের নিম্নাঞ্চলের বড় অংশের পানি আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। টিউবওয়েলগুলিতে কিছুদিন পরে আর পানি পাওয়া যাবে না। এখনই মাঘ মাস, ফাল্গুন মাস, চৈত্র মাস, বৈশাখ মাসে বড় একটা অংশের টিউবওয়েলে চাপাচাপি করতে 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 পানি উঠে না দেখবে। এবং আমাকে বলেছেন আবহাওয়াবিদরা, পরিবেশবিদরা, তাদের এস্টিমেট 30 বছর। 30 বছর পরে এই দিরাই সাল্লার হাওর অঞ্চলের চিত্র পরিবর্তন হয়ে একটা এমন জায়গায় পরিণত হবে, শুধু শুষ্ক আর শুষ্ক হবে। এখানে হাওর নষ্ট হয়ে যাচ্ছে, নদী নালা চলে না, খাল খনন চলে না। এইবার সফরে গিয়ে সবচাইতে অবাক, এক জায়গায় গিয়ে দাঁড়াইছিলাম আধা ঘন্টা, শুধু সেই পুরনো দিনের কথা স্মরণ করার জন্য। যেখান দিয়ে নৌকা চলতো, ট্রলার চলতো, এই জায়গাগুলো দিয়ে এখন মোটরসাইকেল চলে। আচ্ছা বলেন, পানি যাবে কোথা থেকে? উত্তর থেকে পানি আসে, সিলেটের উত্তরাঞ্চল থেকে পানি আসে, দক্ষিণে পানি যায়। পানি এসে যাবে কোথায়? নদী তো নাই, খাল তো নাই, এতো খাল তো খনন করা হচ্ছে না, পথ তৈরি করে দেওয়া হচ্ছে না। আমরা রাজনৈতিক ভাগাভাগি নিয়ে ব্যস্ত আছি, কিন্তু দেয়ার ইজ নো সাচ চিন্তাশীল লোকের খুব অভাব। প্রেক্ষাপটগত দিক থেকে কাজ করবে এরকম লোকের সাংঘাতিক অভাব। ফলে দিস ইজ ভেরি ডিফিকাল্ট। আর সর্বশেষ কথাটা দেখেন, আমি একটা কোম্পানির সঙ্গে কথা বললাম যে আমাদের ছেলেরা খেলতে পারে না। দিরাই আছে একটা স্টেডিয়াম, সাল্লা আছে একটা স্টেডিয়াম, এই দুইটা ডুবে না পানিতে। এছাড়া বাকি সব পানিতে ডুবে যায়। বর্ষার সিজনে সব পানিতে ডুবে যায়। অথচ দেখেন এই রাজানগর, এই রফিনগর, এই ভাটিপাড়া, এই করিমগঞ্জ, করিমপুর, এই কুলুঞ্জ, এই সরমঙ্গল, এই ইউনিয়নগুলোতে এবং তারল ইউনিয়ন, এই ইউনিয়নগুলোতে একটা একটা করে উন্নত মানের একটা খেলার মাঠ আবুরা করে গঠন করে ফেলা সম্ভব। এখানে যোগাযোগ করে আমার কাছে যা মনে হয়েছে, পশ্চিমাঞ্চলের, পূর্বাঞ্চলের যত মানুষ বিদেশে থাকেন, ব্যক্তিগতভাবে যদি কোনো বিশ্বাসযোগ্য নেতার ডাক দেয়, বিশ্বাসযোগ্য, আমি আবার বলছি, যদি কোনো বিশ্বস্ত লোক যাকে আপনারা বিশ্বাস করেন, যার কথায় আপনারা
গুরুত্ব দেন, যাকে আপনারা ইমানের সহিত বিশ্বাস করতে পারেন, এইরকম মর্যাদাবান কোন লোক যদি এই সমস্ত কাজের জন্য ডাক দেয়, আমার ধারণা সরকারি ফান্ড ছাড়া ব্যক্তিগতভাবে এই কাজগুলো করে ফেলা সম্ভব। কিন্তু শর্ত হলো আমাদের দরকার এই বিশ্বাসযোগ্য লোক। তো আজানের সময় হয়ে গেছে, আমি লাস্ট কথা বলে শেষ করছি। আমরা প্রবাসী ভোট সংক্রান্ত কাজ শুরু করেছি। আমি এখন চিঠি দিয়েছি, 22 তারিখে চিঠি দিব। আশা করি বাংলাদেশে গিয়ে সুপ্রিম কোর্টে এই বিষয়টি আমরা তুলব, যেন সারা দুনিয়ার প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আর একটা বড় কাজ আছে, সেটাকেও আমি চেষ্টা করব, এখন আর পাবলিকলি আমি বলছি না। আর আমার একটা শুধু অনুরোধ থাকবে, আমি মনে করি আমাদের সিনিয়রদেরকে অযথা বকাবকি করার কিছু নাই। অতীতে যারা আমাদের দায়িত্বশীল ছিলেন, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, এভরিবডিকে আমরা রেসপেক্ট করি, সম্মানের দৃষ্টিকোণ থেকে দেখি। আমরা তাদের সন্তান হিসেবে কিংবা নাতি নাতনির বয়স হিসেবে আমাদের দায়িত্ব হলো তাদেরকে সম্মান জানানো। আমাদের দায়িত্ব এটা না তাদের ইজ্জত নিয়ে টানাটানি করা। কেউ কে কোন দলের ছিলেন, কে কোন মতের ছিলেন, তাদের কারো প্রতি আমাদের বিরাগ নাই, কারো প্রতি আমাদের অনুরাগ নাই, কারোর প্রতি আমাদের অশ্রদ্ধা নাই, কারোর প্রতি আমাদের অসম্মান নাই। কিন্তু আমরা মনে করি তারা যে কাজটুকু করতে পারেননি, আমাদের দায়িত্ব হলো তার বাকিটুকু বাস্তবায়ন করা। কেউ যদি কাউকে অসম্মান করেন, আমি মনে করি কাউকে অসম্মান করে নিজে সম্মানিত হওয়া যায় না, কাউকে বকাবকি করে নিজের ইজ্জত বাড়ে না। কোন সিনিয়র ব্যক্তি যারা আমার বাবার বয়সের ছিলেন, আমার দাদার বয়সের যারা ছিলেন, তাদেরকে অন্যায় অবিচার করে অসম্মান করলে আমার ইজ্জত বাড়বে কোথা থেকে? বরং আমি নিজেই বেইজ্জতির শিকার হব। ফলে আমি মনে করি এটাও আমার কাজ না। তবে আমি লাস্ট কথা এটাই বলতেছি, আপনারা যদি সাহস করেন, আপনারা যদি দায়িত্ব নেন, আপনারা যদি আমাদেরকে ভালোবাসেন, আপনারা যদি আমাদেরকে সন্তানের মতো, নিজের পরিবারের মতো ভালোবাসেন, তাহলে দিরাই সাল্লার মাটিতে আমরা নতুন একটা গণজাগরণ তৈরি করতে চাই। এই জাগরণের মধ্যে কোনো ধর্ম বর্ণ নাই, এই জাগরণের মধ্যে কোনো রাজনৈতিক দলের পরিচয় নাই, এই জাগরণের মধ্যে কোনো ব্যক্তি বিশেষের প্রতি অনুরাগ বিরাগ নাই, এই জাগরণের মধ্যে কোনো মানুষকে অসম্মান শ্রদ্ধা নাই, এই জাগরণের মধ্যে কোনো মানুষের প্রতি নির্যাতন নিপীড়ন নয়। আমরা একসাথে দাঁড়ালে আমার ধারণা এমন একটা ইতিহাস তৈরি করা সম্ভব যা এই মাটি আগে কখনো দেখে নাই। আমি প্রত্যাশা করব আপনারা আমাদেরকে নিজেদের সন্তানের মতো ভালোবাসবেন, আমরা আপনাদেরকে রেসপেক্ট করব, ভালোবাসবো। এটাই হবে আমাদের মূল সেতু বন্ধন। আল্লাহ আমাদের সকল চেষ্টা কবুল করুন।